This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরু করছি হটস্পট। হটস্পটের শুরুতেই যে তিনটি বিষয়ের দিকে আমাদের নজর থাকছে আপনাদের জানিয়ে রাখি। হটস্পটে কোন কোন তিনটি বিষয় আমরা আজকে নজর রাখবো আপনাদের জানাই। দাগি তালিকায় শাসকের অস্বস্তি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন টিভি9 বাংলা, আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি। যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে, সেই 1806 জনের মধ্যে প্রচুর নাম এরকম রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘনিষ্ঠ, কারোর আত্মীয়, বিধায়কের আত্মীয় কিংবা কোনো মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। এবং খুব স্বাভাবিকভাবে এই নিয়ে শাসক দলের অন্দরে অস্বস্তি বেড়েছে এই দাগি তালিকা প্রকাশের পর। তারপর আমরা যে খবরের দিকে নজর রাখবো, কমছে পড়ুয়া, বাড়ছে উদ্বেগ। কোথায় পড়ুয়া কমছে? নাকি পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের এ রাজ্যের স্কুলগুলোতে কোনো কোনো স্কুলে যদি আমরা দেখি সেখানে তো 4 জন করে শিক্ষক, কিন্তু পড়ুয়া রয়েছে কটা জানেন? মাত্র 2 জন। কোথাও কোথাও আবার পড়ুয়া একেবারেই নেই, নামকে ওয়াস্তে চলছে স্কুল। এটা আমরা মানে টিভি9 বাংলা বলছে না, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটা পরিসংখ্যান বা সার্ভেতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং যেখানে শীর্ষে নাম রয়েছে আমাদের এ রাজ্যের মানে পশ্চিমবঙ্গের। তারপরের ইস্যুর দিকে নজর রাখবো, হাত ধরল ড্রাগন হাতে। গালওয়ান সংঘর্ষের পর এসসিও সামিটে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে চীন প্রদেশে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে শি জিনপিং এর সঙ্গে 40 মিনিটের একটা বৈঠক। এবং সেই বৈঠকে পর আস্তে আস্তে পরস্পরের প্রতি আস্থা বাড়ানো 6টি বিষয় আলোচনা হয়েছে এবং তাতে উদ্বেগ কমিয়ে আস্থা বাড়ানোর জন্য আশ্বস্ত করা হয়েছে। এমনকি এই দেশের সঙ্গে চীনের বিমান পরিষেবা আবারও শুরু হওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন মানসরোবর যাত্রাও শুরু হয়ে গিয়েছে। এবার এই খবরগুলোর দিকে আমাদের নজর থাকছে, কিন্তু শুরুতেই একটা অন্য খবরও দেখাই, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আপনারা জানেন দুর্গাপূজা চলে এসছে। কিন্তু দুর্গাপুজোর আগে মানে এই যে আমরা 31শে অগস্ট একেবারে মাসের শেষে পৌঁছে গিয়েছি, আর সামনের মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। গোটা 365 দিন আমরা যে উৎসবের জন্য অপেক্ষা করি। তার আগে আজকের এই 31শে অগস্টের আকাশটা একবার দেখাই। আমি পিসিআরকে বলবো একবার বিগ ওয়ালে আজকের আকাশটা দেখার জন্য। পারফেক্ট শরতের আকাশ, ঠিক দেখুন নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আর এই আকাশের অবস্থাটা কেন দেখাচ্ছি জানেন? তার কারণ পুজোর সময় এই পারফেক্ট আকাশটা নাও থাকতে পারে। আমি বলছি না, বলছে মৌসম ভবন। এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে বৃষ্টিতে ভাসতে চলেছে শুধু এ রাজ্য না, গোটা দেশ। আমরা এই নিয়েই আরও একটুখানি ডিটেলসে যাই। খুব স্বাভাবিকভাবে যদি মৌসম ভবনের তরফ থেকে এই রকম একটা পূর্বাভাস থাকে আবহাওয়ার, তাহলে স্বভাবতই যে প্রশ্নটা আপনার আমার মনে আসছে তা হলো এই যে আকাশ, এই আকাশ তাহলে তো পুজোয় থাকছে না, তাহলে কি পুজো এবার ভাসতে চলেছে? যদিও পুজোর বেশ খানিকটা সময় দেরি আছে, তবে দিনের হিসেব যদি আমরা করি তাহলে হয়তো পূর্বাভাস এখনই পাওয়া যাবে না। কিন্তু মৌসম ভবন সূত্রে যে খবর আসছে তাতে কিন্তু এই দুশ্চিন্তার মেঘ দেখা যাচ্ছে। পুজোর মাস অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সেপ্টেম্বরের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির ইঙ্গিত। কি বলছে মৌসম ভবন আমরা জানবো। আমার সহকর্মী কমলেশ আমার সঙ্গে রয়েছে, আমি একবার সরাসরি চলে যাবো কমলেশের কাছে। কমলেশ, এই তো কয়েকদিনের মধ্যেই মহালয়া এবং সেপ্টেম্বরের শেষে কমলেশ আমাদের সেই বহু প্রতীক্ষিত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু মৌসম ভবন যে ইঙ্গিত দিচ্ছে তাতে তো বেশ চিন্তার ভাঁজ আসছে। তাহলে কি এবার পুজো ভাসতে চলেছে? দেখো, মৌসম ভবনের হিসাবে জুন থেকে সেপ্টেম্বর এইটা হচ্ছে বর্ষার 4 মাস। শেষ মাসে আমরা কাল ঢুকে পড়বো বর্ষার শেষ মাসে, এবং মৌসম ভবন তার আগে বর্ষার শেষ মাসটা কেমন যাবে, এবার এটাকে পুজোর মাসও বলা যায়, কারণ এবছর পুজোটা একটু আগেই। এই সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে অনেক বেশি বৃষ্টি, স্বাভাবিকের থেকে 9% বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা একটু গ্রাফিক্সটা চালাতে বলবো, তাহলে খুব ভালো করে বোঝানো যাবে। দেশের অনেকটা জায়গা জুড়ে স্বাভাবিক যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে অনেক বেশি বৃষ্টি হতে পারে। এই গোটা
দেশটা যেটা সেপ্টেম্বরে বৃষ্টি তখন নীল হয়ে রয়েছে। নীল মানে কি? নীল মানে স্বাভাবিকের বেশি বৃষ্টি, হলুদ হচ্ছে স্বাভাবিকের থেকে কম এবং সবুজ হচ্ছে স্বাভাবিক। দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, এখানে উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় হচ্ছে নীল, অর্থাৎ সেপ্টেম্বর মাসে আরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষার শেষ মাসেও কিন্তু বৃষ্টি আমাদের বেশ ভালো রকমই ভোগাবে, তার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ টানছি। 1978 সালে যে বছর ভয়াবহ বন্যা দক্ষিণবঙ্গে হয়েছিল, এমনিতে আবহবিদরা বলেন যে যদি সেপ্টেম্বর মাসে বেশি বৃষ্টি হয় তাহলে বন্যা অবধারিত, কারণ জুন, জুলাই, আগস্টে নদী, খাল, বিল সব ভরে গিয়ে থাকে এবং আমরা দেখেছি এবছর বারবার বন্যার মুখে, প্লাবনের মুখে পড়তে হয়েছে দক্ষিণবঙ্গকে এবং দেশের একটা বড় অংশকে। 1978 সালে সেপ্টেম্বরে 591 মিলিমিটার বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে। এবছর কি আছে কপালে জানি না, তবে দক্ষিণবঙ্গে নীল, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি, এবং ঝাড়খণ্ডেও যেখান থেকে আমাদের এখানে প্রচুর জল আসে ডিভিসি হয়ে, সেখানেও নীল, অর্থাৎ এই অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সম্প্রতি। তাহলে স্বাভাবিকের থেকে যদি বেশি বৃষ্টি হয় কমলেশ, দুটো প্রশ্ন বা দুটো আশঙ্কার কথা মাথায় আসছে। এক, ঝাড়খণ্ডেও যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে ডিভিসি দিয়ে যে অতিরিক্ত জল এ রাজ্যেও চলে আসে, তাহলে পুজোর সময় তো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভাসার একটা আশঙ্কা থাকছে। আর দ্বিতীয়ত, আমারও তোমার কাছ থেকে জানার আছে এবং TV9 বাংলার দর্শকরাও জানতে চান, সেপ্টেম্বরে গোটা মাসটায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে মৌসুম ভবনের তরফে। তাহলে কোন কোন সপ্তাহে একটু বেশি বৃষ্টি হবে যদি তুমি আমাদের জানাতে পারো কমলেশ? দেখো, যে ইঙ্গিতটা পাওয়া গেছে এটা গোটা মাসে যা বৃষ্টি হয়, গড় বৃষ্টি তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। এবার সপ্তাহ জুড়ে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ পুজো যত আমাদের কাছাকাছি আসবে তত বেশি বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। আমি দ্বিতীয় গ্রাফিক্সে মহালয়া সপ্তাহে প্রবল বৃষ্টির আশঙ্কা, এটা আবহাওয়া দপ্তর বলছে। দেখো, এই যে সপ্তাহটা 4 সেপ্টেম্বর পর্যন্ত মৌসুম ভবনের হিসাবে সপ্তাহটা বৃহস্পতিবার পর্যন্ত একটা করে সপ্তাহ হয়। এই সপ্তাহে যে খুব বেশি বৃষ্টি হবে এরকম নয়, বৃষ্টি হবে থামবে, বৃষ্টি হবে থামবে। অর্থাৎ এই সময় একটা নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপে মূলত উড়িষ্যায় বেশি বৃষ্টি পাবে। তারপরের সপ্তাহ 5 থেকে 11 যদি দেখি, এই সপ্তাহে মোটামুটি যা বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টির পূর্বাভাসে আবহাওয়া দপ্তর দিয়েছে। দক্ষিণবঙ্গে মোটের উপরে একটা আবছা নীল, বাকি জায়গায় বৃষ্টির তুলনায় কম, বিশেষ করে উত্তরবঙ্গে। তারপরের সপ্তাহ যদি দেখি 12 থেকে 18 সেপ্টেম্বরের যে সপ্তাহটা, এখানেও প্রচুর বৃষ্টি হবে এরকম নয়, মানে ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু মহালয়া যে সপ্তাহে, সেই সপ্তাহে মহালয়ার আগে এবং মহালয়ার পরে এই যে সপ্তাহটা খেয়াল করে দেখো, এটা আবার গোটাটাই নীল। দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আমাদের এদিকে বিহার, এমনকি উত্তরবঙ্গেও নীল। অর্থাৎ মহালয়ার সপ্তাহে অনেক বেশি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কিছু জায়গায় এখানকার বৃষ্টিতে জলমগ্ন হতে পারে এবং যেহেতু ঝাড়খণ্ড, উড়িষ্যায় বেশি বৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে ঝাড়খণ্ড, উড়িষ্যার জলও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিতে পারে। এবং সে সময় ভাবো পুজোর মার্কেটিং, পুজোর কেনাকাটা এবং প্রতিমা শুকোনোর কাজ একেবারে শেষ মুহূর্তে চলছে। এই সময়টা কিন্তু বেশ দুশ্চিন্তায় রাখবে প্রকৃতি সম্প্রীতি। অর্থাৎ কমলেশ, ঠিক যে আশঙ্কাটা আমরা করছিলাম, মানে 29শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর সপ্তমী অষ্টমী পড়ছে, অর্থাৎ এই সপ্তমী অষ্টমীতেও কিন্তু রীতিমতো এই বৃষ্টির ভ্রুকুটি যেমন থাকছে, তেমন পার্শ্ববর্তী রাজ্যের অতিরিক্ত বৃষ্টির ফলে যে জল, সেই জলের জেরে বেশ কিছু জেলায় সেখানে একটা বন্যা বা প্লাবন পরিস্থিতির মতো অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। কমলেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর ঠিক যেরকম আপনাদের শুরুতেই বলছিলাম যে যে বিষয়ের দিকে আমাদের আজকে নজর থাকছে তার মধ্যে অন্যতম এই যে এসএসসি দাগি তালিকায়, সেখানে শাসক শিবির অস্বস্তিতে, কারণ এই এসএসসির যে দাগি তালিকা রয়েছে, অর্থাৎ 1806 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় অনেক শাসক নেতার নাম, এমনকি তালিকায় হদিশ পাওয়া গিয়েছে বিধায়কের পুত্রবধূ এবং মন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সেই নির্মল ঘোষের পুত্রবধূ দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। আর এই শামসুদ্দিনের স্ত্রী আবার কে জানেন? সেই শামসুদ্দিনের স্ত্রী হচ্ছে আবার জেলা পরিষদের সদস্য। তালিকায় রয়েছে পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাজির নাম, তালিকায় রয়েছে আরামবাগের তৃণমূল কংগ্রেস নেতা শ্রী নমিতা আদকের নাম, নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় নাম রয়েছে হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। দাগির তালিকায় আরও নাম রয়েছে হুগলির জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম, নাম রয়েছে এই দাগির তালিকায় হুগলির জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানার নামও, নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে
অঙ্কিতা অধিকারীর নাম। আর খুব স্বাভাবিকভাবে এই একের পর এক তৃণমূল মন্ত্রীর ঘনিষ্ঠ বা তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়কদের আত্মীয়ের নাম থাকাতে অস্বস্তিতে শাসক শিবির। কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি, পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের, তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। দাগির তালিকায় একের পর এক তৃণমূল নেতাদের বাড়ির লোকজন, এমনকি ঘনিষ্ঠদের নাম, যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অথচ এই বিষয়ে নাকি কিছুই জানেন না শিক্ষামন্ত্রী। তিনি কি বলছেন? তিনি বলছেন লিস্ট দেখতে হবে। শুনুন। শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। শাসক দলের এই সুবিধা নিয়ে কি অবৈধভাবে চাকরি? আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, কান টেনেছেন, এবার মাথা টানুন। তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। এসএসসি দেয়ার যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকা নাকি অসম্পূর্ণ, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর। কি বলছেন বিরোধী দলনেতা, শোনাই আপনাদের। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু বিশ্বাস। এসএসসির এই দাগি তালিকায় শুভেন্দু অধিকারীর লোকেদেরও নাম রয়েছে। এমন আবার বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি? তিনি বলছেন যে তালিকায় রয়েছেন বিজেপি নেতারাও। শুনুন কি অভিযোগ তৃণমূল সাংসদে। নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, খবরই তো আছে, বিজেপির নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে। সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। মেদিনীপুর আর বাঁকুড়া, দেখবেন সবচেয়ে বেশি ওইখান থেকে এসেছে। দেখুন, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। কারচুপি করে পাওয়া চাকরির তালিকাতেও সেখানেও কারচুপি। মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনা আরার, কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় ছিল না এই হামিদুল রহমানের মেয়ে নাম রোশনা আরার নাম। আর হাতে নাতে এই গরমিল ধরে ফেলে TV9 বাংলা। 2018 থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বিধায়কের মেয়ে রোশনা আরা।
আপনাদের সামনে সেই তালিকা আমরা একবার তুলে ধরছি। হলফনামায় প্রথম তালিকায় হলফনামায় নাম রয়েছে রোশন আরার, কিন্তু প্রথম তালিকা নেই রোশন আরার নাম। আবার নতুন তালিকা অর্থাৎ যে তৃতীয় তালিকা বা থার্ড লিস্ট, সেই তালিকায় আবার রোশন আরার নাম। দেখুন, এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে। কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিংস চলেছে সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। স্কুলগুলো ধুঁকছে, কেলেঙ্কারির গাদা লেগেছে শিক্ষা ক্ষেত্রে, থমকে শিক্ষক নিয়োগ আর ফল ভুগছে এই বাংলার পড়ুয়ারা। কি অবস্থায় স্কুলগুলোর হাল? শিক্ষা মন্ত্রকের রিপোর্ট কিন্তু দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ছাত্রশূন্য স্কুল থেকে শিক্ষকে রাখা, এমন অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে আমাদের এ রাজ্য মানে বাংলা। অগৌরবের রিপোর্টে ফার্স্ট বয় বাংলা। সব রাজ্যে স্কুল পরিকাঠামো, পড়ুয়া ভর্তির হার সহ প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে কেন্দ্র। শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের এবছরের রিপোর্ট বাংলার শিক্ষাক্ষেত্রে উদ্বেগ বাড়িয়েছে। স্কুল রয়েছে কিন্তু সেখানে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি, এরকম স্কুলের সংখ্যা সবথেকে বেশি বাংলাতেই। সারা দেশে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা ৭,৯৯৩। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা ৩,৮১২। করোনাকালের পর টানা ৩ শিক্ষাবর্ষে কমেছে স্কুলের সংখ্যা। গত শিক্ষাবর্ষ থেকে চলতি শিক্ষাবর্ষের তুলনা টানলে স্কুলের সংখ্যা কমেছে 230টি। গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে ছাত্র ভর্তির সংখ্যা। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। নিয়োগ দুর্নীতি বড় ছায়া ফেলেছে শিক্ষাক্ষেত্রে, থমকে গেছে শিক্ষক নিয়োগ। গত 3 বছর ধরে শিক্ষক সংখ্যা বৃদ্ধির হারও সন্তোষজনক নয়। শিক্ষা মন্ত্রকের রিপোর্টে উল্লেখ, 2022-23 শিক্ষাবর্ষে শিক্ষকের সংখ্যা ছিল 5,78,375। 2023-24 শিক্ষাবর্ষে তা কমে হয় 5,76,557। চলতি শিক্ষাবর্ষে শিক্ষকের সংখ্যা 5,83,825। অর্থাৎ গত 3 বছরে মাত্র 5,450 জন শিক্ষকের বৃদ্ধি হয়েছে। এমন অনেক স্কুল রয়েছে যেখানে পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক রয়েছেন মাত্র একজন। কেন্দ্রের রিপোর্ট বলছে রাজ্যে মোট স্কুল 93,715। মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,882। ওই স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা 2,35,494। 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর যত রিপোর্ট কম দেবে তত ভালো। বিজেপির দালালি কম করে বরঞ্চ বলুন, মধ্যপ্রদেশের বুকে কদিন আগে ডাবল ইঞ্জিনের সরকার, ছাদের চাঙর ভেঙে পড়ে শিশু আহত হচ্ছে, মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বাকি গোবলয়ের রাজ্যের থেকে অনেক ভালো বলেই আজও সর্বভারতীয় স্তরের যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম তালিকার দিকে থাকে। ছাত্র নেই, শিক্ষক আছে, এমন স্কুলের নিরিখে দেশের মধ্যে ফার্স্ট বয় পশ্চিমবঙ্গ। সারা দেশে ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের মোট সংখ্যা 20,817। শুধু বাংলাতেই সেই সংখ্যা 17,965। পশ্চিমবঙ্গে স্কুল প্রতি শিক্ষকের গড় হার মাত্র 6 জন, ছাত্র শিক্ষক অনুপাত 29। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।
মোদি জিনপিং বৈঠকে বড়সড় সাফল্য, 6টি বড় ইস্যুতে আলোচনা মোদি জিনপিং এ। পারস্পরিক আস্থা বিশ্বাসের গুরুত্ব ভারত চীন বৈঠকে। মোদি জিনপিং বৈঠকে গুরুত্ব পেল সীমান্ত পরিস্থিতি, বেশ কয়েকটি ইস্যুতে সহমত দুই দেশ। ভারত চীন সরাসরি বিমান চলাচল শুরু হবে, সীমান্তে এখন শান্তির বাতাবরণ, সীমান্ত সুরক্ষায় ভারত চীন সহমত, এমনই বার্তা প্রধানমন্ত্রী। কৈলাস মানসরোবর যাত্রা শুরু হয়েছে, মোদি জিনপিং বৈঠকে এবার নজর রয়েছে আমেরিকার। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध हैं। एथेंस चीन द्वारा एचसीओ की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH